আমাকে কি করতে হবে? কি আর করবি, প্রতি রাতে আমার উপাসনা করে আমাকে তুই একটা টাটকা ছাগল এনে দিবি। তার গায়ের রং হতে হবে মিশমিশে কালো। তারপর দরজা দিয়ে চলে যাবি, ফিরে চাইবি না। ঠিক আছে, কিন্তু এখন আমাকে ছেড়ে দিন, আমি আপনার কথা অনুসারেই চলবো। ওইখানে যে তাগাটা আছে ওইটা তুলে নে, নিয়ে নিজের কবজিতে বেঁধে রাখ। কই ওই তাগাটা দেখি। ওরে রতন, এখান থেকে চলে যা, এখানে থাকিস না। আর এও দেখলাম যে ওইখানে কোনো আলো চলেনি। কোনো ক্রমে তোর এই পত্রটাকে ডাক বাক্সে ফেলেই আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। স্কেরি টেলসে আমি আবার তোমাদের জন্য তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে ফিরেছি। সো যারা তারানাথ তান্ত্রিক সিরিজের ফ্যান তারা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর তার সাথে যারা নতুন লিসনাররা স্কেরি টেলসের গল্প প্রথমবার আজকে শুনছো, মানে প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো, তারা অবশ্যই কিন্তু বিভিন্ন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আমি আজকের গল্প শুরু করার আগে তোমরা স্কেরি টেলসের আগের গল্পে যে কমেন্টগুলো করেছো সেগুলোই একটু যাচ্ছি। শঙ্কর রায় লিখছে, খুব ভালো লাগলো আপনাদের গল্প, ধন্যবাদ এত ভালো গল্প শোনানোর জন্য। দেবব্রত মল্লিক লিখছে, গল্পটা খুব সুন্দর লেগেছে, এরকম গল্প আরও চাই। থ্যাংক ইউ স্কেরি টেলস, থ্যাংক ইউ সো মাচ এরকম গল্প উপহার দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ দাদা। তাহসিন বিশ্বাস লিখছে, খুব ভালো লাগে তোমাদের গল্প শুনতে দাদা, আজকের গল্পটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদের সকলকে এরকম কমেন্টস করার জন্য। আসলে কি বলো তো, গল্প শোনাতে আমার যেরকম ভালো লাগে, সেই গল্পগুলোর ফিডব্যাকস যদি তোমরা দাও রেগুলার বেসিসে, তাহলে সেটা আমার পড়ে এরকমভাবে শোনাতে আরও বেশি ভালো লাগে। সো তোমরা এরকমই আরও অনেক কমেন্টস করো। সবার কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু তাও তোমরা কিন্তু কমেন্ট করা বন্ধ করো না। আজকের গল্প শুরু করার আগে আমি তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনছো। তাই চটপট তুমি কোথা থেকে আজকের গল্প শুনছো কমেন্ট করে লিখে ফেলো। আর আমার সঙ্গে কথা বলতে চাইলে অবশ্যই কিন্তু চটপট আমার ইনস্টাগ্রামে চলে এসো। আমার ইনস্টা আইডি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি, এছাড়া ডিসক্রিপশনের উপরেও দেওয়া আছে, সেখান থেকে চটপট আমার ইনস্টাগ্রামে ফলো করে নাও। শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ঠ্যাঙাটে ডাকাতের মাঠ। সন্ধ্যের দিকে কোনো কাজ না থাকলে আমি আর কিশোরী দুই বন্ধু মিলে যাই তারানাথের কাছে গল্প শোনার লোভে। আবার ওই দিনটা রবিবার হওয়া চাই, কেননা সেই দিনটা আমার আর কিশোরীর তারানাথের কাছে গল্প শোনার জন্য বরাদ্দ। সেই কারণেই তারানাথ ওই দিন সন্ধ্যের দিকে বিশেষ কাজ রাখেন না, বরং আমাদের জন্য পথ চেয়ে বসে থাকেন। সে যাই হোক, কিশোরীর সাথে এমনই এক সন্ধ্যার দিকে আমার পথেই দেখা হয়ে গেল। সে বলল, হাতে তেমন কাজকর্ম ছিল না বলেই ওই একটু হাঁটতে বেরিয়েছিলাম, তা ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল, একটু তারানাথের কাছে যাই বরং। কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। খানিকক্ষণ ইতি উতি হাঁটাহাঁটির পরেই পৌঁছে গেলাম তারানাথের বাড়ির পথে। দক্ষিণা স্বরূপ এক প্যাকেট পাসিং শো আর মোড়ের দোকান থেকে সদ্য ভাজা কিছু তেলে ভাজা চাঙারি ভর্তি করে কিনে নিয়ে যেই না তারানাথের বৈঠকখানার দিকে পা রেখেছি, ঠিক ওই সময়েই করাত করে বাজের শব্দ হলো কোথাও যেন। আর আমাদের চোখের সামনেই এলোমেলো বাতাসের ঝাপটা দিয়ে সারা দিনের গুমোট ভাব আর গরম কাটিয়ে নেমে এলো ধরণীর বুকে বৃষ্টি। তারানাথ দরজাটা খুলে দিলেন আর আমাদের দেখেই মুখে একটা প্রসন্নতার ভাব এনে বললেন, সকাল থেকেই আজকে তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল। সপ্তাহের এই একটা দিনই তো পাই একটু গল্প করার জন্য। এসো ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে হবে না। আমরা দুজনেই ঢুকে পড়লাম, আর তারানাথের ছোট মেয়ে চারিকে তেলে ভাজাটা দিয়ে বললাম, একটু গরম গরম চা করে নিয়ে আয় তো। ঠাকুরমশাই, আমাদের এই বাদলার দিনের একটা গল্প শুনিয়ে দিনটা জমিয়ে দিন।
কিশোরী, তুমি চুপ করে বসে রইলে যে? ঠাকুরমশাইয়ের জন্য যে পাসিং শোটা কিনলাম ওইটা দাও ওনাকে, নইলে যে ওনার গল্প বলার মেজাজটাই আসবে না। আরে বাবা, গল্প শোনার জন্য একটা খোলতাই মেজাজ দরকার, তাই না? তারানাথ মৃদু হেসে আমাদের থেকে পাসিং শোটা গ্রহণ করে বললেন, নেহাত তামাক ফুরিয়ে গেছে, নইলে হুঁকো ভিন্ন সেই ভাবটাই জন্মায় না। যাগে, আজকে তোমাদের যে গল্প আমি শোনাবো ওইটা বহুদিন আগেকার, কিন্তু আমার জীবনে বেশ রেখাপাত করেছে। তোমাদের বলে রাখা ভালো যে তন্ত্র সাধনার পথে আমি অনেক ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি, কিন্তু একটা কথা মনে রাখবে যে সামান্য ভুলেও একটা বিরাট ক্ষতির সম্ভাবনা থাকে, বুঝলে? যেইখানে তোমার অধিকার নেই সেইখানে গিয়ে অনধিকার চর্চা করা একেবারে অনুচিত বলেই আমি মনে করি। আজ থেকে প্রায় বছর 10 আগেকার কথা, দেউলটি গ্রামের হরিচাটুর্যের বাড়িতে ঘটে গিয়েছিল এমন একটা অঘটন যেইটা তোমাদের বললে পরে বিশ্বাস করবে না। অশুভ শক্তি এসে থাবা গেড়ে বসেছিল ওই বাড়িতে, আর সেই অশুভ শক্তিকে ডেকে এনেছিলেন স্বয়ং হরিচাটুর্যে। বলছেন কি? নিজের পায়ে কেউ নিজে এইভাবে কুড়ুল মারে? অশুভ শক্তি যে সাধককে মেরে ফেলতে পারে, তাই নয় কি? পরিষ্কার করে বলুন তো, আসলে হয়েছিলটা কি? আরে বিভূতি, সেইটাই তো বলার কারণে তোমাদের এই গল্পটার অবতারণা করেছি। কথাটা বলেই তারানাথ একটা পাসিং শো ধরিয়ে নিয়ে তারপর সেইটাই গোটা কয়েক টান দিলেন। তারপর ওই চিন্তার রেশ কাটিয়ে প্রবেশ করলেন আসল গল্পে। উনি বললেন, তখন আমি মঠ লেনে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বেশ জেঁকে বসেছি, আর পয়সা আসছে অজস্র। এক হাতে যেমন টাকা রোজগারও করছি, তেমন উড়িয়েও দিচ্ছি রেস কোর্সে, আর সেই সাথেই অন্যান্য বিলাসিতায়। ওই সময় আমার কাছে একজন লোক আসতেন, তিনি প্রত্যেক শনিবার ঘণ্টাখানেক আড্ডা দিতেন। যেহেতু আমার বয়স আর ওনার বয়সের তেমন একটা পার্থক্য ছিল না, তাই আমার সাথে উনি স্বাচ্ছন্দ্যে কথা বলতেন। আমিও তাকে আমার তন্ত্র সাধনার গল্প শুনিয়ে অবাক করে দিতাম। ওই দিনও এমন বৃষ্টি হচ্ছিল, আমাদের মধ্যে আড্ডা বেশ জমে উঠেছে। গল্পের একেবারে আসল অংশে প্রবেশ করেছি, কিন্তু সেই সময়ই মেজাজটা খিঁচড়ে গিয়ে দরজায় টোকা পড়ল। তাকে টোকা অবশ্য না বলে ধাক্কা বলাই ভালো। আমার কানে প্রথমে ওই শব্দটা যায়নি, কিন্তু আমার ওই বন্ধুর কানে গেল ওই ধাক্কার শব্দ। যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল তাই শোনা যাচ্ছিল না, কিন্তু উনি আমাকে বললেন, ঠাকুরমশাই, বোধহয় আপনার কোনো মক্কেল এসেছি, হয়তো হাত দেখাতে। নইলে দেখুন না, বারবার দরজায় ধাক্কা দিচ্ছে কেন? দরজাটা খুলে দেখবো? দাঁড়ান, আমিই যাচ্ছি। এই বলে আমি তক্তপোষ থেকে নেমে যেই দরজাটা খুলেছি, ওই সময়ই বাইরের ঝোড়ো বাতাস এসে প্রবেশ করলো আমার বৈঠকখানার ঘরে। উস্কে রাখা কুপির শিখাটা একটু নড়ে উঠল। আমার সামনে অন্ধকারের ভিতর থেকে শুনতে পেলাম একটা কণ্ঠস্বর। অন্ধকারে চোখ সয়ে যেতে খেয়াল হলো যে একজন ছাতা মাথায় আমার থেকে 2 হাত পিছনে দাঁড়িয়ে আছে, পরনে গ্রাম্য কায়দার পোশাক। আমি তাকে দেখে বললাম, কে তুমি? আর এই অসময়ে এসেছো কেন? ঠাকুরমশাই, আমি রতন, দেউলটি গ্রামের রতন। আমার একটু আপনার সাথে দরকার ছিল। আমি এইবার তার দিকে তাকিয়ে দেখলাম। বয়সের তুলনায় বেশ ছোট বলাই চলে। সদ্য যৌবনে পা দিয়েছে, কিন্তু শরীরের গঠন শক্তপোক্ত। সে কাঁধে একটা ঝুলিয়ে নিয়ে চলে এসেছে, অর্ধেক হয়তো ভিজে গিয়েছে।
আর চোখের কোণে জল চিকচিক করছে। তোমরা তো জানোই আমার মধ্যে কিছুটা অলৌকিক ক্ষমতা আছে। আমার কিন্তু তাকে দেখেই মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল ধারা নেমে গেল। আমি তার দিকে তাকিয়ে দেখলাম একটা শক্তি, যার বর্ণ লালচে, ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে আর তাকে ধেয়ে আসছে। ওই সময়েই আমি তাকে টেনে নিজের বৈঠকখানার ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর একটা বেতের মোড়া টেনে তাকে বসতে বললাম। সে বসলো বটে, কিন্তু সে বহু দূর থেকে আসার ফলে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাই আমাকে বলল, ঠাকুরমশাই, এক ঘটি জল হবে? আমার বৈঠকখানার ঘরে সর্বদাই একটা মাটির কলসি রাখা থাকে, আর এই কলসির সাথেই থাকে ঘড়া। তাকে জল দিতেই সে মাটিতে বসে আলগোছে জল খেতে লাগলো। তারপর জল খেয়ে চোখ বুজে বলল, এতক্ষণে ধরে প্রাণ এলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই। আমি আর আমার ওই বন্ধু তাকে অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছিলাম। এইবার আমি প্রশ্ন করলাম, বলো, কি দরকারে তুমি এইখানে ছুটে এসেছো? আমার জানা মতে দেউলটি গ্রাম এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। আর আমার হদিস দিলই বা কে তোমাকে? সে এইবার উঠে পড়ল, তারপর মোড়ার ওপর বসে পড়ল, তারপর দুই হাত যুক্ত করে বলল, ঠাকুরমশাই, আমাকে আপনি বাঁচান। আমার বোধহয় সব কিছু উজাড় হয়ে যাবে। আমার দেউলটি গ্রামে থাকা বোধহয় আর হবে না। আমি তো মুক্তি পেতে চাই, কিন্তু দিন নেই, রাত্রি নেই। সে আসে, আমাকে প্রতি পদে সে মনে করিয়ে দেয় যে আমি কি ভুলটা করেছি। সে আমার ঘাড় ভেঙে রক্ত খাবে বলে শাসিয়ে রেখেছে। তার ওই বলার ধরনে আমি এতই ভীত হয়ে পড়েছি যে আমার পালানো ছাড়ার কোনো উপায় নেই। কি কুক্ষণে যে ওই পথে নেমেছিলাম, নইলে যে আমার সুখের সংসারে কোনো কষ্টই ছিল না। ঘাড় ভেঙে রক্ত খাবে? আপনি কার কথা বলছেন রতনবাবু? প্রশ্নটি করলেন আমার ওই বন্ধু সজনীকান্ত ঘোষ। সে শহুরে মানুষ, তার কাছেও আমি অনেক অলৌকিক গল্পই প্রসঙ্গক্রমে বলেছি, কিন্তু তবু এই কথাটা মেনে নিতে পারছিলেন না উনি। তাই তার প্রশ্নের মধ্যে একটা অবিশ্বাসের ছাপ স্পষ্ট লুকিয়েছিল। আছে আছে, আমার নিজের মাস্তুতো বোন মিনতি, তাকেই ধরেছে। কিন্তু তার যে কি হয়েছে সেই কথাটা না আমি কিছুই বুঝতে পারছি না। তুমি যদি আমাকে পুরোটা খুলে না বলো তাহলে আমি কি করে বুঝবো বলো? পুরোটা তো আমি নিজেই জানি না ঠাকুরমশাই। আমার সাথে হওয়া ব্যাপারটাই শুধু আমি জেনেছি। আমি কি দেউলটি গ্রামে ছিলাম নাকি? আমি তো গিয়েছিলাম আমার নিজের ব্যবসার কাজে। আমার বাবা হরিচাটুর্যে, যদি তার করে আমাকে না ডাকতেন তাহলে তো আমি আসতামও না। কিন্তু যেই দিন এসেছি ওই দিনই টের পেয়েছি। আমার বাবা ছিলেন একজন তান্ত্রিক পূজারী। বৈদিক বলুন কিংবা তন্ত্রমন্ত্র, সব রকম পূজাতেই উনি সিদ্ধহস্ত ছিলেন। আমি নিজেই দেখেছি রাত্রিবেলা তাকে হোম করতে, কিন্তু সেইটাই তার কাল হলো। আর আমি তাতে ঘি ঢেলে উস্কে দিলাম আগুন। এখন আমাকে সেই মাসুল গুনতে হচ্ছে ঠাকুরমশাই। কথাটা বলেই তারানাথ নিজের পাসিং শু সিগারেটে গোটা কতক টান দিলেন। তারপর অভিজ্ঞ সুরে বলে উঠলেন, বুঝলে, সিদ্ধির লোভ বড়ই ভয়ঙ্কর। নিজের অভিজ্ঞতা দিয়ে জেনেছি, সিদ্ধির কারণে, বিশেষত ক্ষমতার কারণে বা ক্ষমতার জন্য মানুষ নিজের স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। আর রতনের বাবার জীবনে এই প্রলোভনটাই এসেছিল। কিশোরী এইবার আঁক বাড়িয়ে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, হরিচাটুর্যে ছিলেন এই কথা বলছেন কেন? ওনার বাবার কি কোনো প্রকার বিপদ ঘটেছিল নাকি? ওই একই কথা আমিও জিজ্ঞাসা করেছিলাম রতনকে। তার বাবার কথা বলতেই সে আমাদের সামনেই চোখের জল ফেলতে ফেলতেই বলল, ঠাকুরমশাই,
আমার বাবা ছিলেন, কিন্তু এখন আর নেই। উনি কিভাবে যে মারা গিয়েছেন সেইটা আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু আমি বাবার কয়েক ছত্র চিঠি পড়ে তারপর এসেছিলাম। আসার সময় আমার গ্রামে ঢুকে অনেক কিছু মনে হয়েছিল। আসলে আমি তো বাইরে ব্যবসার কাজে থাকি, আর সেইখান থেকেই কিছু কিছু টাকা পাঠাই। তা একদিন দুপুরবেলা শুয়ে আছি, ওই সময় ডাকপিয়ন এসে আমাকে পত্র দিয়ে গেল। তাকে শুধিয়ে জানলাম যে চিঠিটা আমার গ্রাম দেউটি থেকে এসেছে। আমি অবাক হয়ে গেলাম, কেননা সেইখান থেকে চিঠি পাঠাবার তো কেউ নেই। আর শুধু তাই নয়, আমার বাবা ভিন্ন কেউই আমার বাড়িতে তেমন কেউ নেই। মা তো অনেক আগেই ম্যালেরিয়ায় ভুগে মৃত্যুবরণ করেছিলেন। আমাকে তাহলে চিঠিটা লিখল কে? আমি অবাক হয়ে ওই চিঠিটা খুলে দেখলাম, আর দেখার পরে স্পষ্ট বুঝতে পারলাম যে এই পত্রটা আমার বাবাই লিখেছেন। কেননা আমার বাবার হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। প্রথম দিকে আমি ভেবেছিলাম যে ওই চিঠিতে উনি আমার নামে খোঁজ নিয়েছেন, কিন্তু সেইখানে লেখা ছিল যে, বাবা রতন, আশা করি তুমি ভালো আছো। তোমাকে বিরক্ত করছি একটু, কিন্তু সংবাদটা না জানালেই নয়। ইদানিং আমার শরীর খারাপ হওয়ার দরুন তোমার মাসির মেয়ে মিনতি এসেছে আমার দেখাশোনার জন্য, কিন্তু ইদানিং তার আচরণের মধ্যে আমি কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আর শুধু তাই নয়, ওই কারণেই আমার একটু ভয়ও হচ্ছে। তুমি যদি একবার এইখানে আসতে পারো তাহলে আমার সুবিধা হয়। তোমার ওই সহোদরা বোনকে সদরের যে কবরেজ আছে ওইখানে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে দিতে হবে। আর গ্রাম থেকে বেশ কয়েক মাইল দূরে হরিগঞ্জ বলে গ্রামে যেই জাগ্রত শিব মন্দির আছে সেইখানে গিয়ে তাকে বসিয়ে তার সামনে যদি রুদ্রাভিষেক করিয়ে দিতে পারো তাহলে সে আরোগ্য লাভ করবে। আবার হয়তো দিন শেষ হয়ে আসছে, তাই আগাম সংকেত। এতটাই লেখা ছিল ঠাকুরমশাই। অর্ধেক লিখেই সেই লেখা থেমে গিয়েছিল, আর লেখার শেষে এক বিন্দু লাল রঙের ছাপ দেখেছিলাম। ওইটা রক্ত ছিল। তার মানে আমার বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এইটা দেখে আমার পক্ষে আর ওইখানে থাকা সম্ভব হলো না। আমি তখনই আমার ব্যাগপত্র গুছিয়ে নিলাম। তারপর সেইখান থেকে রওনা হলাম আমার গ্রামের উদ্দেশ্যে। কথাটা বলে সে খানিকক্ষণ চুপ করে রইল। আমি দেখতে পাচ্ছিলাম তার মধ্যে একটা ভয়। শুধু আমিই না, আমার সাথে যে ভদ্রলোক বসেছিলেন তিনিও দেখতে পাচ্ছিলেন। আমি এইবার তাকে জিজ্ঞাসা করলাম, তুমি বাড়ি ফেরার পথে কোনো খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছিলে? সে আর বলতে, বাড়ি ফিরব বলে ব্যাগপত্র গুছিয়ে আমি ভোরের ট্রেন ধরব বলে রাত্রিবেলা দরজাটা বন্ধ করে ঘুমিয়ে আছি। ওই সময় আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। দেখি যে আমার বাবা আসনে রক্তাম্বর পরিধান করে বসে একটা অদ্ভুত দেবী মূর্তির পুজো করছেন, আর সেইখানেই দেবীর জিভ থেকে লাল রঙের রক্ত টস টস করে পড়ছে মাটিতে। আর শুধু তাই নয়, পিছন থেকে আমার বোন মিনতি সে একটা বিরাট মাপের খাড়া উঁচিয়ে এগিয়ে আসছে। আবার এও দেখলাম যে আমার বাবা মন্ত্র থামিয়ে নিজের বিপদ অনুভব করতে পেরেছেন, আর নিজের ক্ষমতা দ্বারা অর্জিত মন্ত্রের গুণে মিনতিকে বারবার একটা স্থানে আটকে দেওয়ার চেষ্টা করছেন বটে, কিন্তু সে এগিয়ে আসছে আর বিকৃত সুরে অট্টহাসি করে উঠছে। উফ, কি ভয়ঙ্কর সেই মূর্তি! তারপরেই দুই হাত দিয়ে শক্তভাবে
ওই রক্ত মাখা খাড়াটা নেমে এলো বাবার গর্দানে, আর বাবা শেষ চিৎকার করে উঠল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এইটা দেখে আমার মনে এমনই ভয়ের উদ্রেক হলো যে এক নিমেষের মধ্যে আমার ঘুমের চটকা ভেঙে তো গেলই, উল্টে আমি দেখলাম যে আমার ঘর পুরোপুরি আঁধারে ঢেকে গিয়েছে। গুমোট ওই ঘরে আঁধারের মধ্যে একা বসে থাকতে আমার বুকটা ধড়াস করে উঠল, আর সেই সাথেই আমি একটা অট্ট হাসি শুনলাম। তারপর আমার কানে একটা নারী কণ্ঠ বলে উঠল, আমার রক্ত চাই, রক্ত, আয় আমার সাথে আয়, আয়। আমি উঠে পড়লাম। তারপর মেঝেতে পা দিতে হুড়মুড় করে মাটিতে পড়লাম। আমার ভীষণ চোট লেগেছিল, আর একটা নূপুরের ছমছম ধ্বনি আমার কানে এসে পৌঁছালো। আমার চোখ চলে গেল দরজার দিকে। দরজাটা কিন্তু ভিতর থেকে বন্ধ করে রেখেছিলাম ঠাকুরমশাই, একেবারে স্পষ্ট আমার মনে আছে, কিন্তু সেটা কেউ যেন টেনে খুলে দিল। রাত্রি তখন সম্পূর্ণ শেষ হয়নি, উল্টে ওই রাত্রিতেই বেশ ভালো জ্যোৎস্না উঠেছিল, আর ওই জ্যোৎস্না মেঝের ওপর পড়ছিল, আর সেইখানেই দেখলাম একটা হাত পড়ে আছে। এই হাতের কবজিতে আবার একটা লাল রঙের তাগা বাঁধা। ওই হাতটা নির্জীব ছিল, কিন্তু হঠাৎ করে সেটা যেন জীবন্ত হয়ে উঠল। তারপর আমার দিকে এগিয়ে এলো। আমি চিৎকার করে উঠলাম, কেননা ওই কাটা হাতটা আমি বিলক্ষণ চিনি। ওই হাতটা যে আমার বাবার। আমার বাবা সর্বদাই ওই ধরনের একটা তাগা পরতেন, আর ওনার তান্ত্রিক দেবী ছিলেন দশমহাবিদ্যার উগ্র দেবী শ্মশানকালী। উনি তারই পূজা করতেন রাত্রিভর, তাই ওনাকে ওই তাগাটা রক্তচন্দনে চুবিয়ে তারপর শুদ্ধ করে পড়তে হতো। কিন্তু এই কাটা হাতটা দেখে ভয় পেয়ে আমি কয়েক পা পিছিয়ে গেলাম। আমার স্পষ্ট মনে হচ্ছিল কিছু সাপদ আমার দিকে তার দাঁত বিকশিত করে এগিয়ে আসছে, আর সেই সাথেই আমার কাছে এগিয়ে আসছে ওই কাটা হাতটা। আমার সামনে ওই পরিমাণ রক্ত আমি জীবনে কখনো দেখিনি। মাথার দিকে একবার তাকিয়ে দেখতেই মনে হলো যে ওপর থেকে একটা সাদা কাপড় আমার দিকে ফাঁসের দড়ির মতোই নেমে আসছে। আমি এতই ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই যে আমার হুঁশ ছিল না, আমি পালিয়ে যেতেও পারছিলাম না। কাটা হাতটা ক্রমেই আমার দিকে এগিয়ে আসার পর আমার গলাটা টিপে ধরল, আর তারপর থেকে আমার জ্ঞান লোপ পেতে শুরু করলো। জ্ঞান ফিরতে দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছে সনাতনদা। সে আমার ব্যবসার অংশীদার। আমার চোখে মুখে জলের ছিটে দিয়ে যাচ্ছে তার স্ত্রী বাতাসী। দুইজনেই আমাকে খুবই ভালোবাসে। তাদের চোখে মুখে চিন্তা ধরা পড়েছিল। আমি হুঁশ ফিরে পেতেই বাতাসী বলে উঠল, আরে রতনদা, তুমি এইভাবে জ্ঞান হারিয়ে ফেললে কি করে? হুমাগো, হাত পা যে একেবারে ঠান্ডা। ওর ওই কথা শুনেও নিজের জায়গা থেকে উঠতে পারছিলাম না। প্রতি পদে শরীরে একটা যন্ত্রণা অনুভব করছিলাম। সনাতনদা এবার আমার দিকে এগিয়ে এসে আমার শরীর থেকে আমার বস্ত্রটা খুলে দেখে শিউরে উঠে বললেন, এগিরে, তোর পিঠে এত আঁচড়ের দাগ কোত্থেকে এলো? আর তোর গলাটাই বা এমনভাবে কাল ছিটে পড়লো কিভাবে? কথাটা শুনে আমি এইবার পাশেই রাখা সারসিটা নিয়ে নিজেকে আপাদমস্তক নিরীক্ষণ করে দেখে বুঝলাম যে মাত্র এক রাত্রিতেই আমার শরীরটা কাহিল হয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, আমার মুখের প্রতিটি অংশে জন্মেছে বুড়োদের অসংখ্য বলিরেখা, আর রক্তশূন্য ওই মুখটার মধ্যে কিঞ্চিত মাত্র শ্রী নেই। আমার ওই অবস্থাতেই আমি নিজে ভয় পেয়ে গেলাম। আমার গলায় কেউ যেন একটা মাদুলি অবধিও পরিয়ে দিয়েছিল। ওই মাদুলি আমি বহুবার চেষ্টা করলাম, কিন্তু সেটা খুলে ফেলা আমার দ্বারা হলো না। আমি জল খেয়ে কিছুটা ধাতস্থ হলাম। তারপর তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বাতাসী, আমার কি হয়েছিল? তোমরা হঠাৎ করে চলে এলে কেন? আমার তো কিছু মনে পড়ছে না। ও মা গো, তুমি জানো কিছু জানো না?
আমি তাও বলছি, আমি রাত্রের দিকে একটু বাহ করতে গিয়েছিলাম। ওই সময় তো তোমার বাড়ির থেকে দরজা ধাক্কা দেওয়ার শব্দ পেলাম। আর এও দেখলাম একটা মেয়ে সম্পূর্ণ ছায়ামূর্তি, বলা চলে সে ধাক্কা দিচ্ছে। আর কেউ যেন তোমার টিনের ছাদে বসেছিল। বাইরে যে দুর্যোগ হচ্ছিল বোধহয় তুমি টের পাওনি। বিদ্যুৎ চমকালে দেখলাম যে তোমার বাড়ির ছাদে অদ্ভুত দর্শন। কে যেন চেপে বসে আছে, আর তার চুলগুলো এতই লম্বা যে তার চুলগুলো বাতাসে উঠছিল। সে একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আর তার মুখ থেকে বের করলো তার লম্বা জিভটা। ওই রূপ দেখি আমি ভীতু হয়ে ওইখান থেকে দ্রুত চলে এলাম। তারপর একটু দিনের আলো ফুটলে পড়লে আমি ওনাকে নিয়ে এইখানেই চলে এলাম। কি গো, তুমি চুপ করে রইলে কেন? কিছু বলো। আমি দেখলাম যে সনাতন দা চিন্তিত মুখে বাড়ির পেছনে ঝোপঝাড়ে আবৃত যে পুকুরটা আছে ওইখানে জানলার গড়াদের ভিতর দিয়ে একযোগে তাকিয়ে আছে। স্ত্রীর কথা শুনে আমার দিকে তাকিয়ে একবার বলল, কি আর বলবো, তোর বাড়ি এসে দরজা বন্ধ দেখে প্রথমে ভেবেছিলাম যে মৃদু ধাক্কাধাক্কি করব, কিন্তু হালকা টোকা দিতেই ওই দরজার পাল্লা দুটো খুলে গেল। তুমি কি দরজা এঁটে শোও না? ঠাকুরমশাই, এইবার আমি মরিয়া হয়ে বলে উঠলাম, আমি সর্বদা দরজা এঁটে দিই, বিশেষ করে রাত্রির দিকে। দূরে যে বাঁশবাগান আছে ওইখানে শিয়ালের ঝামেলা আছে তো জানোই। প্রতিদিনের মতো আমি এইবারও তাই দরজার আগল দিয়েই রেখেছিলাম। আমি তো দেখলাম যে দরজাটা খোলা, তারপর দেখলাম যে তুমি উপুর হয়ে পড়ে আছো। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো মারাই গেলে, কিন্তু আমার স্ত্রী বাতাসি তোমার কণ্ঠে যখন কাটা হাত শব্দটা শুনলো তখন আমাকে বলল, ওগো, ওই দেখো, বোধহয় এখনো বেঁচে আছে। তুমি এক্ষুনি একবার কবিরাজকে ডেকে নিয়ে আসো, এখনো হয়তো প্রাণের আশা আছে। তারপর আমাকে সে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত জল তুলে নিয়ে এলো আমাদের কুয়ো থেকে। তারপর তোমার চোখে মুখে জলের ছিটে দেওয়ার পরেই তুমি জ্ঞান ফিরে চোখ মেলে দেখলে। কিন্তু রতন, কাটা হাত এইটা কি বলছিলে? আর ওই মেয়েটাই বা কে ছিল যে তোমার ছাদে উঠে বসেছিল? শেষ প্রশ্নটা করলো সনাতনের স্ত্রী বাতাসি। সে ওই প্রশ্নটা করার পরেই আমি একবার ভাবলাম যে সবটা খুলে বলে দিই, কিন্তু আমার অন্তর থেকে কেউ যেন বলে উঠল, কাউকে যদি আমি কিছু বলি তাহলে আমার মাসির মেয়েকে আর দেখতে পারবো না। রতনের কথা শুনে আমার দৃঢ় ধারণা হয়ে গিয়েছিল যে সে যা বলছে তার মধ্যে বিন্দু মাত্র মিথ্যের অংশ নেই। আসলে আমি অনেকবার তান্ত্রিক সাধনায় ব্রতী হয়েছিলাম, আর এই ধরনের কিছু উগ্রবাদী শক্তির কথা আমি শুনেছি। এই শক্তি নিয়ে অনেক সাধকরাই সাধনা করে ক্ষমতার লোভে। যে সাধক ওই শক্তিকে একবার নিজের সাধনার দ্বারা জাগিয়ে তোলে, তারপর তাকে সাধনা করে ওই দেবীর খিদে মিটিয়ে যেতে হয়। এ হচ্ছে এক প্রকার আগুন নিয়েই খেলা। আর ওই সাধকের ভুলের কারণে যদি মৃত্যু হয় অপঘাতে, তাহলে ওই শক্তি তার বংশকে ঝাড়ে গোছে শেষ করে দেয়। আমি এই কথাটাই তাকে বুঝিয়ে বললাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এরপর কি হলো? তুমি কি করলে তারপর? আমি ওই দিনটা গেলাম বাতাসি আর সনাতনদার বাড়িতে। সেইখানে অবশ্য কোনো ভয় কিংবা দুঃস্বপ্ন আমাকে দেখতে হলো না। উল্টে আমি শান্তি করে ঘুমিয়ে পরের দিন নিজেকে বেশ সুস্থ বোধ করছিলাম। কিন্তু এইবার আমাকে দেউলটি টানছিল। আমি তাই ওদের বললাম, সনাতনদা, এইবার তাহলে আমি যাই, বুঝলে? তুমি আমার এইখানকার ব্যবসা একটু সামলে নিও, কেননা আমার ওইখানে যেতেই হবে। আমি দিন 15 মধ্যেই ফিরে আসব। ওরা আমার কথা শুনে অবাক হয়ে গেল। আমাকে বলল, সে কি, তুমি এইখান থেকে এই শারীরিক দুর্গতি নিয়ে গেলে যে মাথা ঘুরে পড়ে যাবে, ওইখানে তোমার কি আর 2 দিন পরে গেলে হয় না? আজকের দিনটা থেকে যাও। ঠাকুরমশাই, আমার মনে হয় আর 2 দিন থেকে গেলেই হতো, কিন্তু কি যে ভূত চাপলো আমার মাথায়। আমি ওদের শত পীড়াপিড়ি উপেক্ষা করে সেই দিন সকাল সকালেই বেরিয়ে পড়লাম স্নান খাওয়া সেরে। আমার জন্য বাতাসে কিছু মুড়ি আর গুড় বেঁধে দিয়েছিল পুটলিতে।
ওইটা নিয়েই আমি চললাম আমার গ্রামের দিকে। তো গরুর গাড়ি করে সেইখান থেকে যখন চলে আসছি তখন আমার মনটা বেশ কু ডেকে উঠল। প্রতিপদে মনে হলো যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি তবু একবার শুধিয়ে নিলাম গারোয়ানকে। বলি, ও গারোয়ান ভাই, দেউলটি গ্রামে যেতে তাও কতক্ষণ সময় লাগবে? সে বলল, হাতে ঘণ্টাখানেক সময় নিয়ে যেতে। এক নাগারে চললে পথে আধার নামবে, তখন গতি কমবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল। আমরা গরুর গাড়ির দুলুনি সইতে সইতে আমার চোখটা বুজে এসেছিল। তন্দ্রার ঘরে খেয়ালই করিনি যে কখন সূর্যদেব অস্ত গিয়েছে পশ্চিম দিকে। দূর থেকে ডেকে উঠল একটা অজানা পাখি। আমরা যে চলতে চলতে ছাতি ফাটার মাঠে চলে এসেছি সেটা আমার জানা ছিল না, আর গারোয়ানও আমাকে কিছু বলেনি। বেশ ভালোই ঘুমিয়েছিলাম, কিন্তু আমার তন্দ্রার ঘোরখানা ভেঙে গেল। আমি এবার চোখ খুলে দিগন্ত অবধি আধার দেখে হাই তুলে বললাম, গারোয়ান, সন্ধে হয়ে গেল, আমরা কতটা এসেছি? আর ওই গরুর গাড়ির গরুগুলো তারস্বরে চিৎকার করে উঠল। সেই ডাকে আমার হুঁশ হতেই আমি দেখলাম আমার পাশেই একটা বিরাট দিগন্ত অবধি ছড়িয়ে আছে মাঠ, আর সেইখানে দেখলাম যে বেশ কিছু ছায়ামূর্তি আসছে খোঁড়াতে খোঁড়াতে। তারা একটা অস্ফুট শব্দ করছে আর বলছে, আমাদের পিপাসা দূর কর, আমাদের পিপাসা দূর কর, নইলে এখান থেকে যেতেই দেব না। আয় আয়, নেমে আয়। গরুগুলো এইবার প্রচণ্ড চিৎকার করে দড়ি ছিঁড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে বাঁচল। কিন্তু ওই মাঠে পড়ে রইল শুধু গরুর গাড়ির জোয়াল আর ছইটা। আমি ছইয়ের ভিতর থেকে নেমে পড়লাম, আর তাদের বীভৎস মুখ দেখে কয়েক কদম দৌড়ে চলে এলাম। আর সেইখানেই যে বিরাট উঁচু গাছ ছিল, ওই গাছের মগডালে উঠে পড়লাম। আর বললে বিশ্বাস করবেন না, ওই গাছের মগডালে উঠে পড়ে দেখতে পেলাম যে ওরা আমার ওই গরুর গাড়িটাকে ঘিরে ধরেছে। হঠাৎ করেই শুনলাম আমার পাশের ডালে বসে থাকা ওই গারোয়ান সে বলে উঠল, না, ওরা যদি জানতে পারে যে আমরা এখানে আছি, তাহলে আমাদের দুইজনের বুকের রক্ত খেয়ে নিজেদের টেস্টটা মেটাবে। ওরা কিন্তু সাধারণ কেউ নয় বাবু, ভয়ঙ্কর মাংস খেকো প্রেত ওরা এখানেই থাকে। এইখানকার জায়গাটার নাম কি? হাতি ফাটার মাঠ। আসলে অনেক আগে এইখানে ঠ্যাঙাড়ে ডাকাতের উৎপাতে কোনো পথিক নিরাপদ ছিল না। আশেপাশে যে মাটির ঢিবিগুলো দেখতে পাচ্ছেন, ওইখানেই ওদের বাস ছিল। ওরা মানুষের মুন্ডু কেটে মাকালকে পুজো দিত। তারপর ওদের দৌরাত্ম কমে এলেও ওই যে তাল গাছটা দেখছেন, ওইখানে অনেকে মনের অবসাদে মৃত্যুবরণ করেছে, গলায় দড়ি দিয়েছে। আর অনেকেই এইখানে জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে টেস্টার কারণে ছাতি ফেটে মারাও গিয়েছে। তারা কয়েক ফোঁটা মাত্র জল চেয়েছিল, কিন্তু তাদের কপালে জুটেছে কেবল রক্ত। কে জানে, মৃত্যুর অন্তিম সময় কেউ হয়তো এসে ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে তাদের মুখে ঢেলে দিত, আর তারপর তারাই ওদের দল ভারী করত। তাই ওরা এইখানে কেউ এলে পরে তাদের কাছ থেকে একটাই দাবি করে। ওই গারোয়ানকে আর কিছু বলতে হলো না, বরং নিচ থেকে আমার কানে ভেসে এলো কয়েকটা অপার্থিব স্বর। নিচের আধারে যদিও কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু কয়েকটা অবয়বকে ইতিউতি শিকারের খোঁজে দেখতে পাচ্ছিলাম। ওরা বলছিল, আমাদের তীব্র পিপাসা, আমাদের রক্ত দে, দে আমাদের রক্ত দে, নইলে কাউকে ছাড়বো না, আমাদের রক্ত দে, দে। তুমি ওইখান থেকে পালাতে পেরেছিলে কি? আমি এইবার জিজ্ঞাসা করলাম রতনকে। সে এমনভাবে কথাগুলো বলছিল অন্যমনস্কভাবে যে আমার মনে হচ্ছিল যে সে হারিয়ে গিয়েছে যেন সেই ঘটনার মধ্যেই। আমার প্রতিটা কথার উত্তরে সে শূন্যে চোখ মেলে কেমন যেন একটা দায় সারা গোছের উত্তর দিচ্ছিল। এইবার সে বলল, পালাতে পেরেছিলাম ঠিকই, কিন্তু তার আগেই অনেকটা বলা বাকি। যে গারোয়ান আমাকে ওই কাহিনী বলছিল সে চুপ করে গেল, কেননা ওই নিচের ওই অশরীরী প্রেত মূর্তিগুলো তাকে দেখতে পেয়েছিল। আর শুধু তাই নয়,
ওরা দেখতে পেয়েই গাছের কাণ্ড ধরে ধাক্কা দিতে শুরু করলো। আমি একটা মোটা ডাল ধরে কষ্ট করে ওই ঝাঁকুনি সহ্য করলাম বটে, কিন্তু উনি সেইটা পারলেন না। চিৎকার করে পড়লেন মাটিতে। আর উনি মাটিতে পড়তেই দেখলাম দূরে যে যে রক্তপিপাসীরা ছিল তারা উল্লসিত হয়ে পৈশাচিকভাবে হেসে চলে এলো তার কাছে আর তাকে ঘিরে ধরল। তারপর ঝাঁপিয়ে পড়লো ওর উপর। আমি ধীরে ধীরে ওই গাছ থেকে নেমে এলাম। আমার সামনে আর একটা পথ ছিল, ওই পথটা বেঁকে গিয়েছে। এইখানে থাকার থেকে নিজের প্রাণটা আগে, তাই আমি নামার সাথে সাথে উনি আমাকে উদ্দেশ্য করে বলল, আমি কোনো ক্রমে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। কিন্তু আমার মনে হচ্ছিল যে ওরা আসছে। ক্রমেই আধার ঘেরা পথ, আর ওই পথে আমার কিচ্ছুটি দেখার উপায় ছিল না। অনুভব করলাম যে আমার জামা কাপড় যা কিছু আছে সব একে একে ছিঁড়ে যাচ্ছে, আর আমার গায়ে কাঁটা ঝোপ লেগে যাওয়ার দরুন কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ওইখান থেকে অনেকটা দৌড়ে এসে তারপর একটা বাড়ি দেখতে পেলাম যেখানে আলো জ্বলছিল। তারপর ধাক্কা দিলাম। সেইখানে গিয়ে ধাক্কা দিতেই দরজাটা ভিতর থেকে খুলে দিল বিরাট দেখি একজন সাধক। ওই সাধক আমাকে দরজা খুলে দিয়েই একবার চাইলেন, তারপর বললেন, বেটা, এইখানে কি দরকারে? তোর তো এলেম আছে, দেখে শুনে তো মনে হচ্ছে তুই ওই ছাতি ফাটার মাঠ দিয়ে এসেছিস, তাই না? হ্যাঁ সাধুজি, ওরা আমার গানোয়ানকে শেষ করে দিয়েছে, আপনি বাঁচান। চলে আয়, আর ওই প্রেতগুলো তোর কাছে আসতে পারবে না, ভয় পাস না। দেখে মনে হচ্ছে কিছু খাওয়া হয়নি। আমি কিছু বললাম না। আমি পাশে পড়ে থাকা তাল পাতা দিয়ে নিজেকে বাতাস করতে করতে ক্লান্তিবশত মেঝেতে পেতে রাখা চাটাইটাতেই শুয়ে পড়লাম। কিন্তু দুই চোখে ঘুম এলো না ঠাকুরমশাই। আমার কাছ থেকে এরপর উনি সব বর্ণনা শুনে বললেন, ওরে, ওই গারোয়ান কি আদেও মানুষ ছিল নাকি রে? ও তো এইভাবেই মানুষকে নিজের গরুর গাড়িতে নিয়ে যায়, আর এইখানে যে ছাতি ফাটার মাঠ আছে ওইখানে এনে তাদের ফেলে দেয় ওই রক্ত পিপাসী প্রেতের হাতে। যেহেতু সে নিজেও মরেছে ওইভাবেই, তাই তার রাগ যে সে আসন্ন সকলকে ওইভাবেই শেষ করবে। হ্যাঁ, যাকে যা হয়েছে ভালো হয়েছে, তুই অন্তত প্রাণ নিয়ে ফিরে এসেছিস, নইলে ওইখান থেকে ফিরে আসে খুব কম মানুষ। রাতের মতো ওই দিন আমাকে আশ্রয় দিলেন। তারপর পরের দিন যখন দিনের আলো ফুটে উঠল, তখন উনি আমাকে পৌঁছে দিলেন ফেরিঘাটের কাছে। ওইখানে গিয়ে আমি বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু সেইখানে গিয়ে আমাকে যা শুনতে হলো ঠাকুরমশাই, সেইটা আপনি বিশ্বাস করবেন না। বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সাথে যাব, আর সেইখানে গিয়ে যা যা করা সম্ভব সেইগুলো করব। আশা করি এখনো চরম অনিষ্ট করতে পারেনি ওই শক্তি। সে করেছে কিনা সেইটা তো আমি আপনাকে বলতে পারবো না ঠাকুরমশাই, কিন্তু আমার এইসবে জড়াবার ইচ্ছে ছিল না। কিন্তু আমার ভাগ্য আমাকে ওইখানেই টেনে নিয়ে গেল। আজকে আমি ওই বিপদে পড়তাম, হয়তো আর 4-5 জনের মতোই হয়তো নিরাপদে জীবন ধারণ করতাম আর দীর্ঘজীবী হতাম, কিন্তু সেইটা তো আর হলো না। গ্রামে ঢোকার মুখে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে আমাকে দেখেই বলল, আরে রতন, তুই এখানে কি করছিস? তোর কাছে কি খুড়োমশাই চিঠি দিয়েছিল? তুই জানলি কি করে যে আমি বাবার কাছ থেকে চিঠি পেয়েছিলাম? আরে আমি তো নিজেই সে ডাকে ফেলে এসেছিলাম। খুড়ুর যখন অন্তিম সময় উপস্থিত, তখন একদিন আমাকে ডেকে বলল, বলছি রমেন, শুনে যা বাবা। তুই তো জানিস আমি মাঠে কাজ করতে চাই, আর আমার ফিরতে যে সন্ধ্যা হয়ে যায়, আশা করি সেটা তোকে বুঝিয়ে বলতে হবে না। তোর বাড়ির পাশ দিয়ে আমার যাওয়ার পথ, ওই পথ যেতে যেতেই আমি নিজের মনে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক ওই সময় তোর বাবার ডাক শুনতে পেলাম। পেছনে ঘুরে দেখি তোর বাবা দাঁড়িয়ে আছে ওই দরজার চৌকাঠের ভিতর,
আমি কাছে এগিয়ে গেলে দেখতে পেলাম যে চেহারাটা একেবারে রোগা হয়ে গিয়েছে। মুখে 10 না কামানো গোপদারি আর সাদা চুলগুলো একেবারে উস্কো খুস্কো। আমাকে কাছে ডেকে বাড়ির ভিতরে ঢুকতে বললেন। আমার অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল না। কেন? আমার বাড়ি তো তুই প্রায় আসতিস রে। তাহলে? আসতাম, কিন্তু এখনো তোর বাড়িটা মোটেই যাওয়ার মতো নেই রে। তোর বাড়িতে গেলেই কেমন যেন কাটা ছমছম করে। এত কিছুদিন আগেই দেখলাম গরুর গাড়ি করে তোর বোন মিনতি এসে ঘরে ঢুকলো। যাকে ওই কথা বাদ দে, যেটা বলছিলাম, তোর বাবা আমাকে ভিতরে আসতে বলতেই আমি গেলাম, আর উনি আমাকে দাঁড় করিয়ে চলে গেলেন কোথায় একটা। আমার তোর বাড়িতে দম বন্ধ হয়ে আসছিল। ইস, কি বিশ্রী গন্ধ রে বাবা! তুই তো জানিস না, একটা পচা লাস্টে গন্ধতে বৈঠকখানার ঘরটা ভরে গিয়েছিল। তাই আমি ওখানে না বসে বাইরের খোলা জায়গায় এসে দাঁড়াতে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। এরপর তোর বাবা এসে আমাকে চিঠিটা দিল আর বলল, এইটা একটু তুমি রতনকে দিয়ে দাও, আমার আর এখন সময় নেই এখানে থাকার, আমি চলি। আমি ওই চিঠিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম, আর তারপরে দেখলাম দরজা বন্ধ আর তোর বাবা নেই। আমি তো অবাক হয়ে গেলাম রে। আমার চোখ ঘোরাতে না ঘোরাতেই উনি এইভাবে দরজাটা বন্ধ করলো কিভাবে? আমার মনের কোণে ঝুমে উঠল আতঙ্কের ভাব। আমি দৌড়ে চলে এলাম ওখান থেকে, আর এও দেখলাম যে ওইখানে কোনো আলো চলেনি। কোনো ক্রমে তোর এই পত্রটাকে ডাক বাক্সে ফেলেই আমি চলে এসেছি। আমি আর কোনো কথা না বলে এগিয়ে চললাম বাড়ির দিকে। ঠাকুরমশাই, সেইখানে গিয়ে নিজের বাড়ির পরিবেশ দেখেই আমার কেমন যেন ভয় হলো। সম্পূর্ণ নির্জন একটা পরিবেশ, দরজা আধ ভেজিয়ে রাখা, আর ওই আধ ভেজিয়ে রাখা দরজাটা আমি যখন ঠেলে প্রবেশ করলাম, চোখে পড়ল যে ঝোপঝাড়ে আবৃত আমার ঘরের উঠোনটা যেন কতদিন কিছুই পরিষ্কার হয়নি। শুধু তাই নয়, ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা মিশমিশে কালো রঙের বিড়াল। দিনের বেলাতেই? হ্যাঁ ঠাকুরমশাই, সেই বিড়ালের আবার একটা পা নেই। সে আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে তারপর চলে গেল অন্যদিকে। তার মুখে লেগেছিল টাটকা রক্ত। ওই রক্ত দেখেই আমার প্রাণে ভয়ের সঞ্চার হলো। আমি কিছু না ভেবেই একবার মিনতিকে ডাকবো বলে স্থির করে নিলাম। তারপর ঘরে ঢুকেই খুঁজতে শুরু করলাম বাবাকে। কিন্তু কই বাবা? বাবা নেই, বোন নেই, অথচ তাদের তো বাড়িতেই থাকার কথা। মন্দিরের দিকে ছুটে গেলাম। মন্দিরটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, আর সেইখানে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি খসে গেল ঠাকুরমশাই। দেখলাম যে আমার বাবাকে কেউ যেন উল্টো করে ঝুলিয়ে রেখেছে, আর বাবা উল্টো হয়ে আমার দিকে সোজাসুজি দৃষ্টি রেখে তাকিয়ে আছে। ওই দৃষ্টির মধ্যে ছিল ভয় আর বিস্ময়। আমাকে যেন বলছে পালিয়ে যেতে। আশেপাশে ছড়িয়ে রাখা আছে কতগুলো তান্ত্রিক জিনিসপত্র, আর ওই জিনিসগুলোর মধ্যে থেকে আমি খুঁজে পেলাম একটা পুঁথি, আর ওই পুঁথিটা তুলে নিতেই আমার মধ্যে খেলে গেল এক প্রকার শিহরণ। আমি ওটা ফেলে দিলাম। তারপর বেরিয়ে এসে গ্রামের লোকেদের সংবাদ দিলাম, আর তাতেই ওরা ছুটে এলো। আসার পর অবশ্য নগেন খুঁড়ো খুব দুঃখ করে বলল, হরি যে এইভাবে মৃত্যুকে বরণ করবে সেটা সত্যিই অবিশ্বাস্য। এরপর দেহ সৎকারের জন্য রওনা দেয়। শুধু তাই নয়, এও বলে যে ও যেন চলে যায় অপঘাতে মৃত্যু বলে কথা। দেখলাম যে আমার সাথে থাকা বন্ধুটা নিজেও কেমন যেন ভিড়মি খেয়ে গিয়েছেন। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? আপনার কি হয়েছে? না না ঠাকুরমশাই, এমন কিছু নয়। আসলে শুনেই আমার কেমন যেন গাটা শিউরে উঠলো, ওই কারণে ইষ্ট নাম জপ করে নিলাম। আমি এইবার জিজ্ঞাসা করলাম রতনকে, তোমার বাবার ওই আকস্মিক মৃত্যুর পিছনে কি কোনো কারণ ছিল বলে তোমার মনে হয়? অর্থাৎ উনি কিভাবে মারা গিয়েছিলেন? আসলে ঠাকুরমশাই, আমার তো ওই দৃশ্য দেখে এক প্রকার ভয় জেগেছিল মনে। বাবা যেই মন্দিরে সাধনা করতেন সেইখানকার কড়িকাঠ থেকে তাকে উল্টে ঝুলতে দেখে সত্যিই মনে হয়েছিল যে এইটা একজন দ্বারা সম্ভব নয়। মাথাটা মুচড়িয়ে একেবারে ঘুরিয়ে দিয়েছিল কেউ।
আর পাশেই পড়েছিল বাবার দেহ থেকে নিঃসৃত রক্ত। আমাকে তো গ্রামের একজন বললই যে এইখান থেকে চলে যেতে, হয়তো আমিও চলে যেতাম। কিন্তু আমার মনে পড়ল যে আরে আমার বোন মিনতি আছে তো, আর তাকে পাঠিয়ে দিয়ে তারপর এইখানকার পাঠ তুলে দিয়ে যা টাকা পাবো তাতেই পাশের 2-3টি গ্রামে হরিগঞ্জে চলে যাব, এই ইচ্ছে ছিল। আমার সাথে যারা ছিল তারাও একই মত দিলেন, কেননা ওই ভিটেটা কোনো কারণে অভিশপ্ত হয়ে গিয়েছিল এমন যে ওইখানে থাকতে আমার ভয় করছিল। আমি যখন মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি, ওই সময় শ্মশান থেকে এসে পৌঁছলো সিধু আর কালুডো। ওদের দোহারা দেহের গরম, ওরাই বাবার দেহটা সেইখান থেকে নামিয়ে তারপর চোখের সামনে খাটিয়া নির্মাণ করে তাতে বাবার দেহটা তুলে দিলেন। তারপর ওরা সকলে মিলে চলে গেল। আমিও পেছনে যাব বলে কথা দিয়ে বেশ খানিকক্ষণ ওইখানেই রয়ে গেলাম। আর সেইখানেই দেখতে পেলাম কি একটা যেন পড়ে আছে। আমি কাছে এগিয়ে গেলাম বেদির দিকে। চক দিয়ে লেখা ছিল সংস্কৃত একটা মন্ত্র। ওই মন্ত্রের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। দরজাটা ভেজিয়ে দিতে যাব, ওই সময় আমার কানে আবার ভেসে এলো সেই একই কণ্ঠস্বর, ওরে রতন, এখান থেকে চলে যা, এখানে থাকিস না। কথাটা শুনতে আমার বাবার মতনই মনে হলো। আমি এবার উঠোনে গজিয়ে ওঠা ঝোপঝাড় ইত্যাদি পেরিয়ে তারপর সোজা আমার শোয়ার ঘরে চলে এলাম। দেখলাম আসবাবপত্রতে পুরো ধূলিকণা জমেছে। আর শুধু তাই নয়, ওইখানে গিয়ে আমার মনে হলো আমার সামনে পেছনে কেউ যেন আমাকে সর্বদা নিরীক্ষণ করে রয়েছে। আমি এইবার উচ্চকণ্ঠে ডাকলাম, মিনতি, বলি এই মিনতি, তৈরি হয়ে নে, আর কত দেরি করবি? চল, এইখানে থাকার আর কোনো দরকার নেই, তোকে গ্রামে পৌঁছে দেবো বিকেলের দিকে। পাশে যে আম গাছটা আছে ওইখান থেকে খিলখিলে একটা শব্দ এলো। আমি ভাবলাম যে তাহলে বুঝি সেই হবে। দস্যিপনা করে গাছের ডালে চড়ে উঠেছে আর দোল খাচ্ছে। কিন্তু না ঠাকুরমশাই, এইভাবে বলতে গেলে গোটা দিনটা আমি তাকে খুঁজে বেড়ালাম হন্যে হয়ে। তারপর শ্মশানে গিয়ে দাহ সংস্কার করে নিয়ে যেই না সন্ধ্যের দিকে ফিরছি, ওই সময় আমার কেমন জানি মনে হলো আমার পিছনে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে আর আমাকে নাম ধরে ডাকছে। আমার মনে হচ্ছিল যে পিছনে ফিরে তাকালে যদি খারাপ কিছু ঘটে তাহলে তো আমার আর সাহায্য করার মতো কেউ নেই। আমি আমার সাথে থাকা হ্যারিকেন উস্কে দিয়ে পুকুর ঘাটে গা হাত পা ধুয়ে একটা খাবার দোকানে কিছু খেয়ে চলে এলাম বাড়িতে। ভালোভাবে জামা কাপড় ইত্যাদি বেঁধে চেতে নিলাম, কেননা আমার মনে হচ্ছিল এইখানে থেকে কি আর লাভ, পড়ে থাক সব কিছু, সপ্তাহ কি মাসখানেক পরে এসে দেখে শুনে এই বিক্রি করে দিলেই হবে। কিন্তু বিধি বাম, যা ভাবলাম তার হলো কই। কেন হয়েছিলটা কি? আর তোমার বোনের হদিশ পেয়েছিলে? আগে হ্যাঁ, আমি ফিরে এসে দরজা বন্ধ করে সবেমাত্র শুয়ে আছি। তন্দ্রার ঘোরটা তীব্র হয়ে এসেছিল, কিন্তু ওই সময় মনে হলো পিছনের মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। আর ওই ঘণ্টার ধ্বনি সাথে সাথেই পিছনের জানলা দিয়ে উঁকি মেরে দেখতেই আমি বুঝলাম যে মন্দিরে কেউ যেন পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এক নাগারে পুজো করে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না। ঘণ্টার ধ্বনিটা আর সেই সাথেই মন্ত্রধ্বনিটা এতই টানছিল আমাকে যে ওইখানে না যেতে পারা অবধি আমার চিত্ত বিচলিত হয়ে উঠছিল। রাতের ঠান্ডা উপেক্ষা করে আমি এইবার চলতে শুরু করলাম ওই মন্দিরের দিকে। উঠোন পেরিয়ে যাওয়ার সময় আমার পা বড় বড় লতার মধ্যে আটকে যাচ্ছিল, আর আমি বার দুই হোঁচট খেয়ে পড়েও গেলাম। তবু হাল না ছেড়ে আমি গিয়ে দেখলাম যে সত্যিই মন্দিরের মধ্যে থেকে ভেসে আসছে সেই ঘণ্টার ধ্বনি। আর ওই ঘণ্টার ধ্বনি করছে আমার বোন মিনতি। সে পরেছিল লাল কৌপিন, তার মাথার চুলটা এলো করে পিছন দিকে খুলে রাখা, আর সে মন্ত্র পাঠ করছিল। কিন্তু সেই কণ্ঠটা তার নিজের নয়, অন্য কোনো সত্তা বোধহয় তার মধ্যে প্রবেশ করেছিল। আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও এইবার ঢুকে গেলাম
আর ঢুকেই দেখলাম বেদির ওপর রাখা আছে কালো রঙের পাথর। পাথরের মধ্যে একটা মূর্তি খোদাই করা আছে, আর ওই মূর্তির দিক থেকে কেমন যেন একটা ধোঁয়া বেরুচ্ছে। ওই দেখে আমি ভয় পেয়ে ওইখান থেকে বেরিয়ে উল্কার বেগে পালাতে যাব। ওই সময় আমার বোন মিনতি এইবার হো হো করে অট্টহাস্য করে উঠল আর আমার দিকে ঘুরে তাকালো। তার দুই ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এসেছে ধারালো সদন্ত। সে আমার দিকে সেইভাবেই এগিয়ে এসে আমাকে ক্রুদ্ধ কণ্ঠে সম্পূর্ণ অপরিচিত গলায় বলে উঠল, কি ভেবেছিস তুই আমার অনিচ্ছা সত্ত্বেও এইখান থেকে পালাতে পারবি? আছে তোর এত ক্ষমতা? তোর বাপ সিদ্ধির লোভে আমাকে কুড়িয়ে এনেছিল শ্মশান থেকে। আমি বহুদিন ওই শিলার মধ্যে আটকে ছিলাম, কিন্তু এইবার মুক্তি পেয়েছি। আমাকে খিদে থেকে রেহাই দে, নইলে কিন্তু তোকে আমি প্রাণে মেরে ফেলে দেবো। তুই এখনো আমার হাত থেকে বেঁচে আছিস এই কারণে, কেননা তোর বাপ আমাকে প্রতিষ্ঠা করেছিল আর পুজো করেছিল, কিন্তু সে আমার নিয়ম মেনে আমাকে ভোগ দেয়নি, ফলেই আমি তার প্রাণ হরণ করেছি। ওই দেখ আবার দুই সঙ্গী, ওরা দাঁড়িয়েই আছে আমার নির্দেশ পাওয়ার জন্য। আমি যদি নির্দেশ দিই তাহলে তোকে গলা টিপে তোর বাপের মতোই উল্টো ঝুলিয়ে শেষ করে দেবে। তাই কথাটা মনে থাকে জানো। আমাকে কি করতে হবে? কি আর করবি? প্রতি রাতে আমার উপাসনা করে আমাকে তুই একটা টাটকা ছাগল এনে দিবি। তার গায়ের রং হতে হবে মিশমিশে কালো। তারপর দরজা দিয়ে চলে যাবি, ফিরে চাইবি না। ঠিক আছে, কিন্তু এখন আমাকে ছেড়ে দিন। আমি আপনার কথা অনুসারেই চলবো। ওইখানে যে তাগাটা আছে ওইটা তুলে নিয়ে নিজের কবজিতে বেঁধে রাখ। কথাটা বলে উঠল সে। আমি বাধ্য হয়ে বেদির কাছে রাখা ওইটা এনে নিজের হাতে বেঁধে নিলাম। ঠাকুরমশাই তারপর ওইটা তুলে নিলাম, আর ওই তাগাটা নিজের থেকেই আমার বাহুমূলে শক্তভাবে বেঁধে গেল। তাই দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, আর সর্বাঙ্গ জুড়ে খেলে গেল একটা যন্ত্রণার কষ্টদায়ক অনুভূতি। আমার চোখ অন্ধকার হয়ে আসছিল, আর তারপরে আমি ওইখান থেকে অতি কষ্টে বেরিয়ে এসে বাড়ি অবধি পৌঁছেছি। কই ওই তাগাটা দেখি। আমার কথায় রতন নিজের পরনের কাপড়টা তুলে নিয়ে দেখালো, কিন্তু সেইখানে কোনো তাগা ছিল না, বরং দগদগে একটা ঘা ছিল। সেইটা দেখেই বুঝলাম যে শরীরে একটা উগ্র শক্তি সে ধারণ করেছে। বাইরে দেখলাম যে রাত্রি অনেক ঘনিয়ে এসেছে, ফলেই আমি উঠে দাঁড়াতেই সে এইবার যাওয়ার উদ্যোগ করতে করতে বলল, ঠাকুরমশাই, ছাতি ফাটার মাঠের ওইখানে যে সাধুজির সাথে আমার দেখা হয়েছিল, ওই সাধুজি আমার বাড়ি এসেছিলেন। তারপর আমাকে আপনার কথা বলেছিলেন, আর এই যে তাগাটা ছিল সেইটা আমার হাত থেকে উনি মন্ত্র বলে খুলিয়ে দিয়েছেন। এখন আমার শুধু আপনার দিকেই প্রত্যাশা আছে, কেননা আপনি নিজেই পারবেন আমাকে এই সমূহ বিপদ থেকে উদ্ধার করতে। আমি তাহলে কবে আসবো বলুন? আমি এইবার ভিতরে চলে এলাম। তারপর আমার যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ছাই নিয়ে সেইটা মন্ত্রপুত করে তার হাতে দিয়ে তার মাথার ওপর ছুঁইয়ে দিয়ে আশ্বাস দিয়ে বললাম, দেখো, আমার তো মনে হচ্ছে এটা খুব গুরুতর ব্যাপার। আমি এক কাজ করি, কালকে দুপুরের পর যদি ট্রেন থাকে দেউলটি গ্রামে যাওয়ার জন্যে, তাহলে সেইটাতে যেতে পারি। আর শুধু তাই নয়, ওইখানে গিয়ে আমাকে হয়তো থাকতে হতে পারে দিন কয়েকের জন্য, কারণ সম্পূর্ণটা না দেখে কিছু বলতে পারবো না। তবে তোমাকে আমি সাবধান হতে বলছি, কারণ ওই দেবী নিশ্চয়ই কোনো অপদেবী, যে কিনা তোমার সমূহ ক্ষতি করে তারপর তোমার বংশকে শেষ করতে চায়। আর তোমার বাবার লেখা চিঠিটায় হরিগঞ্জের যে শিব মন্দিরের উল্লেখ আছে, ওইখানেই তোমাকে আমার সাথে যেতে হতে পারে। কেমন? ঠিক আছে, তাই প্রস্তুত থেকো।
আমার কাছ থেকে উপদেশ পেয়ে সে চলে গেল। আর সে চলে যেতেই সজনীকান্ত বাবুও উঠে দাঁড়ালেন। তারপর আমার কাছ থেকে বিদায় নিলেন। আমি লেগে পড়লাম সব কিছু বাঁধা ছাদায়। শুধু তাই নয়, সেই সাথেই আমার কাছে যা কিছু উপকরণ ছিল সেইগুলোকে সাথে করে নিয়ে নিলাম। শুধু কালকে সকালের অপেক্ষা। ঠাকুরমশাই, আপনি কি বাড়িতে থেকে কিছু করতে পারতেন না? এইখানে পারা না পারাটা বড় কথা নয় কিশোরী, সেই ক্ষমতা আমার ছিল। কিন্তু আসলে যেই সমস্যা হতো সেইটা হলো এত দূর থেকে আমার শক্তি গুণে ওই অশুভ শক্তির প্রভাব হয়তোবা কিছুটা হ্রাস পেত, কিন্তু সেইটা মাত্র সাময়িক। আর ওই শক্তি যদি পুনরায় জেগে উঠত তাহলে সেইটা রতন, এমনকি গ্রামবাসীর পক্ষে ব্যাপক হারে ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দিত, যেটা আবার আমার নীতি বিরুদ্ধ। তাই গুরুর দেওয়া সাধন শক্তি দিয়ে আমি এগিয়ে চললাম দেউলটির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে দেউলটি বেশ খানিকটা দূরে, ফলেই সেইখানে আমাকে গিয়েই ওই সমস্যার সম্মুখীন হতে হবে। পরের দিন দিনের আলো ফোটার পরে একটা কুষ্ঠি নিয়ে বসে আছি। ওই সময় আমার সামনে এসে উপস্থিত হলো রতন। সে এসে আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি কি প্রস্তুত এইবার যে আমাদের যেতে হবে? আমি তার দিকে তাকিয়ে একবার দেখলাম সে কেমন যেন অধৈর্য হয়ে উঠেছে। তারপর এও মনে হলো যে সে কোত্থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসেছে। আমার কিন্তু তার দিকে তাকিয়ে স্পষ্ট মনে হলো যে সে কোনোভাবে ভয় পেয়েছে। তাই আমি তাকে আমার তক্তাপোষে বসিয়ে এইবার জিজ্ঞাসা করলাম, যাব তো ঠিকই, কিন্তু তার আগে আমাকে তুমি বলো, কালকে মিনতিকে কখন দেখলে? মিনতিকে দেখেছি সেইটা আপনি কি করে জানলেন? সে আমি জেনেছি। আরে তুমি বারবার ভুলে যাচ্ছ কেন বলো তো? আমি যে তান্ত্রিক, আমি দিনের পর দিন সাধনা করেছি, ফলেই ওইটুকু জানা আমার কাছে কিছুই নয়। কিন্তু তোমার মিনতির দেখা মিলল কখন, কটার সময়? আর বলবেন না ঠাকুরমশাই, কালকে রাত্রিবেলাতে সে এসেছিল। আমি কলকাতার এক ধর্মশালায় আছি, অল্প খরচে থাকা যায় বলে। মাঝরাতে তো বাদলা হয়েছিল, ফলেই জানালাটা বন্ধ করতে গিয়ে আমি তাকে দেখতে পাই। এমনিতেই সে শাড়ি পরে, কিন্তু কালকে তাকে দেখতে পেয়েছিলাম সাদা শাড়ি পরে। সে আমার দিকে পৈশাচিক দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। আর শুধু তাই নয়, সে আমার দিকে তার ধারালো নখ দিয়ে এগিয়ে এসে আমাকে বলেছিল, কিরে, তুই আমার উপাসনা ছেড়ে পার পেয়ে যাবি ভাবছিলি না? কিন্তু এইবার তোকে কে বাঁচাবে? তুই তান্ত্রিকের কাছে আমার বিরুদ্ধে ক্রিয়া করবি, কিন্তু মনে রাখিস, তোর রক্ত না পাওয়া অবধি আমি শান্তি পাবো না। তোর বাবা আমাকে জাগিয়ে তুলেছে, আর আমি তাকে শক্তি দিয়েছি যখন, তখন তোকেই তোর বাবা বলিদান করেছে। এইবার আমি তোকে নাগালের মধ্যে পেয়েছি। হায়, ঘরের মধ্যে ঢুকে আছিস কেন? চলে আয়, তোকেও তোর বাবার মতোই খুন করি। আমি ওই অবস্থাতেই অবাক হয়ে গিয়েছিলাম। আমি চিৎকার করে বলে উঠলাম, না না, এ হতে পারে না। আমার বাবা আমার ক্ষতি চায় না, তুই মিথ্যে কথা বলছিস। সে হেসে উঠল। তার চোখ থেকে ঠিকরে বেরিয়ে গেল একটা বৈদ্যুতিক শিখা, আর ওইটা আমার পরনের ছিটকা পরে লেগে গিয়ে আগুন লেগে গেল। ফলে সম্পূর্ণ ঘর পোড়া পোড়া গন্ধে ভরে উঠেছিল। আমি চিৎকার করে বহুবার আগুন নেভাবার চেষ্টা করতে গেলাম, কিন্তু ওই অপদেবীর সামনে আমার হাত পা ছিল বাঁধা। ভাগ্য ভালো যে বারান্দা দিয়ে একটা লোক যাচ্ছিল। সে পোড়ার গন্ধ পেয়েই লোকজন জড়ো করে তারপর দরজা ভেঙে আমাকে আগুনের হাত থেকে উদ্ধার করে। নইলে যে কি হতো। এই দেখুন না, গোড়ালিটা পুড়ে গিয়েছে, জলপট্টি দিয়ে রেখেছি। তুমি কি যেতে পারবে? আলবাত, আপনি চলুন আমার সাথে। তারপর আর কথা না বাড়িয়ে আমি তার সাথে চলে গেলাম। বহুদিন পর তার গ্রামে গিয়ে
আমার মনে কেমন যেন একটা ভালো লাগার সৃষ্টি হলো। আশপাশ যেই দিকে তাকাই সেই দিকে শুধু বনজ সৌন্দর্য, শাল, সেগুন, মহুয়া গাছের সারি, আর ঝিরঝির করে বাতাস বইছে। অদূরে বয়ে যাচ্ছে কুলকুল করে নদী। নদীর পাড়ে দাঁড়িয়ে কিছু ছেলেরা খেলা করছিল। দেউলটি গ্রাম যে এতটা সুন্দর সেটা আমি কল্পনা করিনি। একজনকে দেখলাম মাটির প্রতিমা তৈরি করছে। সামনেই আসন্ন বোধহয় কোনো পূজা। ওই পূজার প্রস্তুতি চলছে পুরো দমে। মাথার ওপর সূর্যদেব ছিল, কিন্তু ধীরে ধীরে পশ্চিম কোণে হয়ে এসেছিল কমলা বর্ণের। আমার সাথে এগিয়ে যাচ্ছিল রতন। রতন মাথা নিচু করে আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল। আর শুধু তাই নয়, সে নিজের মনে মনেই বলে যাচ্ছিল, ওইখানে গেলে আমাকে আবার ওই ভয়টা চেপে ধরবে, আর ওইখানে আমার যে কি অন্তিম পরিণতি হবে সেটা আমার জানা নেই। আমার সর্বনাশ যে ঘনিয়ে আসছে আমি তা ভালোই বুঝতে পারছি। যেতে যেতে আমি যেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম, সেইখানে ওই বাড়িটার দিকে তাকিয়েই আমার বেশ ভয় হলো, আর আমি কয়েক পা পিছিয়ে গেলাম। দেখলাম যে বাড়িটার মাথার ওপর এক টুকরো কালো মেঘ জমে আছে। ওই কালো মেঘের টুকরোটা দেখে মনে হলো যে শুধু ওই বাড়িটার ওপর অপদেবতার ছায়া পড়েছে, এছাড়া আর কিছু নয়। আমি এইবার তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রতন, তোমার বাবা যেইখানে সাধনা করতেন সেইখানকার মন্দিরটায় একবার যেতে চাই। ঠাকুরমশাই, মন্দিরটা কিছুটা দূরে আছে, আর ওইখানে গেলেই যে কোনো প্রকার অঘটন ঘটে যাবে না এই কথা কিভাবে বলা যায়? ঠিক আছে, আপনি ওই যে পুকুরটা আছে না, সেইখানে গিয়ে বরং হাত পাটা ধুয়ে নিন। তারপর আপনাকে নিয়ে যাচ্ছি হোটেলে। কাছেই একটা ভাতের হোটেল আছে, সেইখানে গিয়ে খেয়ে নেবেন। আমিও আপনার সাথে খেয়ে নিয়ে তারপর যাচ্ছি ওখানে। বেশ খিদে পেয়েছে। কিন্তু তোমার বাড়িটা একবার দেখে নিতে চাই। আসুন না, কোনো ব্যাপার না। ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটাই আমার বাড়ি। কথাটা বলে সে এগিয়ে গেল। দরজাটা অনেক কষ্টে খুলে দিল, আর ভিতরে যেতে গিয়েই থমকে দাঁড়াতে হলো। কেননা ওই ঘরের মধ্যে উঠোনে প্রবেশ করা এক প্রকার দুঃসাধ্যজনক। বাধ্য হয়ে খিড়কির দুয়ার দিয়ে ঢুকে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমার আগে রতন প্রবেশ করলো ঠিকই, কিন্তু আমি যেই না ঢুকতে গেলাম ওই সময় আমার মাথার ওপর খড়ের যে ছাদটা আছে ওইটা ধসে পড়ল। আর ওই ছাদটা পড়ে যাওয়ার ফলেই আমার মনে হলো এইখানে ওই শক্তি আছে। তবে দিনের বেলা তার শক্তি বেশ সুপ্ত, স্বাভাবিকভাবেই তেমনটাই হয়ে থাকে। আমি এইবার চারপাশে ঘুরে ঘুরে দেখলাম, আর বাতাসে আমি দুইটি ছায়ামূর্তি দেখতে পেলাম। সেই সাথে এও দেখতে পেলাম যে আমার সামনে একটা স্ত্রী ছায়ামূর্তি, যার কোলে শিশু সন্তান ছিল। সেও স্যাত করে সরে গেল। বুঝলাম যে এই বাড়িটার মধ্যে অশুভ শক্তি বেশ থাবা গেড়ে বসেছে। আমি তাকে এইবার দেখে বললাম, বুঝলে রতন, তোমার আর এইখানে থাকার দরকার নেই। আমি যতদিন না এই বাড়ি থেকে অশুভ আত্মাদের বের করতে পারছি ততদিন অবধি এইখানে থাকা মানে প্রাণের ঝুঁকি থাকা। চলো এইবার মন্দিরটা দেখে নি, তারপরে এইখানে কোথাও আশ্রয় নিয়ে থাকা যাবে। এখন ঠাকুরমশাই, আমি তো এইখানেই থাকি। এই গ্রামে কার বাড়িতে মাথা গোজার ঠাঁই পাবো বলুন তো? তাও একবার নগেন খুড়োকে বলে দেখতে হবে, যদি তার ঘরটা হপ্তাখানেকের জন্য পাওয়া যায় তাহলে অনেক সুবিধে হয়। শহর থেকে যে বাবুরা আসে এইখানে ঘুরতে, তারা ওইখানেই আস্থানা নেয়। অবশ্য তার জন্য খুঁড়ো বাড়তি ভাড়া নেয়। ঠিক আছে, চলুন মন্দিরটা একবার দেখিয়ে দিই, তাহলেই তো কাজ শেষ।
বাড়ির পিছন দিক থেকে বেরিয়ে আমি আর রতন এইবার চলে বাঁশবন আর ঘন জঙ্গলে অধ্যুষিত একটা এলাকায় পৌঁছালাম। জায়গাটায় এমনিতে লোকজন নেই, একটা কাঠ বেড়ালি অবধি দেখতে পেলাম না, বরং আমার প্রতি পদে মনে গা ছমছম করছিল। এইবার আমি দূরে দেখলাম একটা মন্দির, আর ওই মন্দিরটা সম্পূর্ণ লাল রং করা ছিল। ওই মন্দিরের আশেপাশে বাঁশের বাখারি দিয়ে ঘিরে রাখা ছিল, আর তার সাথে একটা সাইনবোর্ড দেওয়া ছিল, যেইখানে বড় বড় করে লাল কালির অক্ষরে লেখা ছিল যে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আমাদের প্রবেশ করতেই হলো। দরজার কাছে এগিয়ে সে এইবার নিজের পৈতের সাথে বেঁধে রাখা ছোট লোহার চাবিটা দিয়ে তালা খুলে দিল, আর অন্ধকার গুমোট ঘরে প্রবেশ করলাম। সম্পূর্ণ ঘরটায় ইটের গাঁথুনি হওয়ার ফলেই ওই ঘরে দিনের আলো প্রবেশ করছিল না। তারপর ভ্যাপসা গন্ধে তো দম বন্ধ হয়ে আসছিল। আমি তাই দরজাটা খোলা রেখে দিতেই বললাম, আর বাইরে থেকে আসা দিনের আলোতে যতটা চোখ সইয়ে রাখা যায় ওইটুকুতেই দেখতে পেলাম যে ওই ঘরে আছে বেশ কিছু তান্ত্রিক উপকরণ, কালো বিড়ালের লোম, তারপর একটা চুলের গোছা, আর তেল সিঁদুরের বাটি, দেশি মদ, পাচন বাড়ি, এছাড়াও ছিল পঞ্চপ্রদীপ ও কিছুটা ছাই ভস্য। পানের পাতার ওপর ছিল সুপারি, এই রকম আর কি। আর আশপাশ ছাড়া যেইখানে পূজার জায়গা, সেই জায়গা বেশ সুন্দর করে নিকিয়ে রাখা। তাই দেখে আমি রতনকে জিজ্ঞাসা করলাম, এই যে রতন, তুমি তো বললে এই মন্দিরটা কেউ খোলে না, আর এই মন্দিরে যে প্রবেশ করেছে তার নাকি মৃত্যু ঘটেছে, তাহলে এইটা কি? এইখানে তো এত উপকরণ। সে বাইরে গাছের ডাল ভোজালি দিয়ে কাটতে ব্যস্ত ছিল, তাতে আবার আগুন ধরিয়ে মশাল মতো করে নিয়ে আমার কাছে এগিয়ে এসে সে আমার হাতে জ্বলন্ত মশালটা দিয়ে দিতেই ঘরটা বেশ আলোকিত হয়ে উঠল। আমার প্রশ্নটা তার কানেও ঢুকল, কিন্তু সে কিছু বলতে পারল না, বরং সে নিজেও এমনভাবে অবাক হয়ে গিয়েছিল যে তার থেকে কোনো উত্তর প্রত্যাশা করা আমার ঠিক বলে মনে হয়নি। উল্টে সে আমার দিকে ভীত চোখে তাকিয়ে রইল। আমি বেদির ওপর তাকিয়ে দেখলাম সেইখানে এমন কিছু একটা রাখা হয়েছিল যে ওই জায়গাটা প্রায় ক্ষয়ে গিয়েছে। এইবার আমি বেরিয়ে এলাম, আর ওই সময়েই আমার সামনে পথ আটকে কোত্থেকে আসা এক সাপ দাঁড়িয়ে পড়ল। ওই সাপ আমার দিকে তার ফনাটাই তুলে ধরেছিল প্রায় 2 হাত উঁচু। এইদিকে আঁধার হয়ে আসছে। আমরা আবার ওইখান থেকে বেরিয়ে গিয়ে নগেন খুঁড়োর বাড়ি গিয়ে ওইখানে আশ্রয় নেব বলেই ভেবেছিলাম, কিন্তু ওই যে সমস্যার শুরুটা হলো ওই সাপটাকে দেখেই। যাই হোক, আমার সামনে ওই সাপটিকে দেখে রীতিমতো কেঁপে উঠল ওই রতন। সে কোত্থেকে একটা লাঠি নিয়ে সেইটা 2 হাত দিয়ে তুলে আমার দিকে এগিয়ে এলো আর বলল, ঠাকুরমশাই সরে দাঁড়ান, ওইখানে যে বিষধর সাপ, ওইটাকে মারতে দিন। আমি তাকে সরিয়ে দিলাম আর তাকে নিরস্ত্র করলাম। কিন্তু কেন ঠাকুরমশাই? সে তো ঠিকই করেছিল ওই সাপটিকে মারতে গিয়ে, আপনি বাধা দিলেন কেন? না, আমি বাধা দিয়ে ঠিকই করছি, নইলে ওই সাপকে মারতে গিয়ে তার খুব ক্ষতি হয়ে যেত। আর শুধু তাই নয়, ওই সাপটা কিন্তু সাধারণ ছিল না, ওই সাপটা কোনো একটা অভিশাপের সাথে জড়িয়েছিল। তাকে যদি মারতেই হতো তাহলে এই গুপ্ত একটা মন্ত্র যা আমি শিখেছিলাম আমার কামাক্ষার এক গুরুর কাছে, সেটা দিয়েই মারতে পারতাম। সে আমাকে মন্ত্র দেবার সময় ওই পদ্ধতি শিখিয়েছিল। আমি রতনকে ইশারায় কিছু শুকনো পাতা আনতে বললাম,
আর ওই সাপটার দিকে স্থির দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলাম আর তান্ত্রিক পদ্ধতিতে বশীভূত করার চেষ্টা করলাম। তারপর রতন আমাকে ওই পাতাগুলো এনে দিলে তাতে দিলাম আগুন ধরিয়ে আর মন্ত্র পড়তে থাকলাম। আগুনটা এইবার নিজে থেকে সাপটাকে ঘিরে ফেলল। কিন্তু কি আশ্চর্য, তোমরা বললে বিশ্বাস করবে না, ওই সাপটা অদৃশ্য হয়ে গেল। আমি এইবার ওইখানে থাকার সাহস করলাম না, উল্টে আমার সাথে থাকা ওই মন্দিরের যে তালাটা আছে ওইটাই দিয়ে ঘরটাকে বন্ধ করে চলে এলাম। রতন বলল, ঠাকুর মশাই, কি বুঝলেন? এসবের পিছনে কে আছে? আছে, কেউ তো আছে যে আমাদের উপস্থিতি সহ্য করতে পারছে না। আমাকে নিয়ে চলো নগেন খুড়োর ঘরে, সেইখানে গিয়েই কথা হবে। যাই হোক, সে আমাকে নিয়ে গেল আর ওইখানেই ঘর পেয়ে গেলাম। থাকার জন্যে অবশ্য উনি কিছুই নিলেন না, উল্টে উনি আমাকে বললেন যে আমি যেন তাদের গ্রামকে উদ্ধার করি অবক্ষয়ের হাত থেকে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এইখানে কোনো দশ মহাবিদ্যার মন্দির আছে? থাকলে একটু হদিস দেবে। হ্যাঁ, এইখান থেকে সোজা চলে যান, তারপরেই গাবতলার একটা চায়ের দোকান পাবেন। সেইখান থেকে আর একটু এগোতেই বেশ জাগ্রত মন্দির পাবেন মা তারার, ওইখানেই যেতে পারেন। কিন্তু কেন বলুন তো? হ্যাঁ, ওইখানে গেলেই আমার ক্রিয়া করতে পারবো। আপনি একটু গ্রামবাসীদের জানিয়ে দিতে পারবেন যে আজকের দিনটা কেউ যেন না বেরোয়? আমরা এমনিতেই কেউ আর বাইরে সন্ধ্যার অন্ধকারে যাচ্ছি না, যেহেতু আধার রাতে একটা কেউ ঘুরে বেড়ায়। আর শুধু তাই নয়, যে ঘুরে বেড়ায় তার হাতে মস্ত খাড়া রাখে, তার আবার রক্তের পিপাসা খুব, একদম পরিচিত স্বরে ডাকে। তাই আমরা শত কষ্টে হলেও অন্ধকার রাত্রে বাইরে বেরোবার সাহস দেখাই না। এই কথা শুনে চুপ করে দাঁড়িয়ে পড়লাম বেশ খানিকক্ষণ। তবু ওই দশ মহাবিদ্যার মন্দিরে আমাকে যেতেই হবে, এইটাও আমি মনে মনে ঠিক করে নিলাম। যাই হোক, ওই দিন রাত্রেই আমি প্রস্তুত হয়ে হাঁটতে শুরু করে দিলাম। খালি হাতেই যাব বলে মনস্থির করেছিলাম, কিন্তু রতন আমার হাতে জোর করে তার হ্যারিকেনটা উস্কে দিল। তারপর কাতর স্বরে বলল, জানি ঠাকুর মশাই, আমি আপনার সাথে খুবই অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করুন, আমাকে যদি কোনো কাজে লাগে তাহলে আপনি বলুন না, আমি দরকার হলে নিজের বুকের রক্ত দিয়ে আপনার কাজে লাগব। কেননা সম্পূর্ণটাই আমার বোন মিনতির জন্যই করতে হচ্ছে। সে বিশ্বাস করুন ওই রকম ছিল না। আমি তো ওই কারণেই যাচ্ছি রতন, এইবার আমি যাই, আমাকে আর পিছনে ডেকো না। বলেই আমি চলতে শুরু করলাম। পাড়াগাঁয়ের পথঘাট বেশ আঁধার থাকে, কিন্তু ওই দিন রাত্রিবেলা একটু বেশি আঁধার বলে মনে হচ্ছিল। পায়ের নিচে থাকা শুকনো পাতার রাশটা মাড়িয়ে গেলেও এমন হৃদয় বিদারক শব্দ হচ্ছে যে সাধারণ কেউ হলে ভয়ে অজ্ঞান হয়ে যেত। কিন্তু আমি গুরুকে সম্মান করতে করতে এগোচ্ছিলাম। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল একটা চায়ের দোকান, আর সেইটা বন্ধ ছিল। আমি আর কিছুক্ষণ এগিয়েই তারপর দূর থেকে একটা চূড়া দেখতে পেলাম, আর ওই চূড়ার ওপর অনেক দিন আগেকার ত্রিশূল লাগানো আছে। মন্দিরটাকে দেখতে পেয়ে আমি সেই দিকে এগিয়ে গেলাম আর বাইরে চাতালে বসে পড়লাম, আর নিজের সাথে আনা পদ্মবীজের মালাটা বের করলাম। তার আগে একটা 5 তারা নকশা এঁকে নিয়েছিলাম, আর ওই নকশার চারদিকে 3 থেকে 4টে প্রদীপ রাখার পর আমি শুরু করলাম জপ। আর এই জপ করতে করতে আমি দেখতে পাচ্ছিলাম আগের কিছু দৃশ্য। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম যে আজ থেকে প্রায় মাসখানেক আগে হরিচাটুর্যে নামের যে ব্যক্তিটি ছিলেন, তিনি সাধনার জন্যে একজন মেয়েকে কাজে লাগিয়েছিলেন।
ওই মেয়েটা সন্তান নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিল বলে তার কাছে এসেছিল সাহায্যের কারণে। কিন্তু সেই সুযোগে হরি চাটুর্যে নিজের ধূর্ততার কারণে তাকে এমন কিছু ক্রিয়া করতে বলে যে সেই মেয়েটার ওপর ভর করে গ্রাম বাংলার প্রসিদ্ধ অপদেবী। আমি নামটা আর বলবো না। সন্তানকে রেখেই ওই মেয়েটা একদিন স্নান করতে গিয়ে ডুবে মারা যায়। তারপর ওই মেয়েটার দেহটা নিয়ে চলে আসে রতনের বাবা। তারপর দেবীর কাছে ওই মেয়েটার খুলিতেই সমর্পণ করে নররক্ত। দেবী অবশ্য তাকে অনেক শক্তি দিয়েছিলেন, কিন্তু শর্ত ছিল এই যে প্রতি অমানিসার রাতে তাকে কারণ সমেত নররক্ত দিতেই হবে। আর ওই শর্ত মেনেই রতনের বাবা এইবার আরও কঠিন সাধনার মধ্যে যাওয়ার আগ্রহ দেখায়। ঠিক ওই সময়ই তাকে দেবী নির্দেশ দিলেন যে আবার তাকে কুমারী মেয়ের রক্ত ভোগে দিতে হবে। ওই সময় মিনতি চলে আসে। মিনতিকে পেয়ে রতনের বাবা স্বর্গ হাতে পেয়েছিল। কি বলছেন? সাধনার জন্য মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? ঠাকুর মশাই আবার একটা পাসিংশ ধরিয়ে তারপর তাতে টান দিয়ে বললেন, সিদ্ধির দ্বারা তুমি অতিলৌকিক শক্তি পাবে, আর ওই শক্তি দিয়ে ত্রিভুবন দেখতে পারবে। সব কিছুই তোমার আয়ত্তের মধ্যে পাবে। এইটা কি কম? এই কারণে অনেক সাধক আছে যারা অনেক কৃচ্ছ সাধন করতে পারত, আর নিষ্ঠুরতা তো কিছুই দেখনি। মিনতি রতনের বাবার সাথে থাকার ফলে তার অভিসন্ধি বুঝতে পারে, আর রতনের বাবা তাকে সাধনার জন্য দেবীর কাছে উৎসর্গ করতে গেলে সে ওইখান থেকে পালিয়ে যায়। ফলেই ওই নির্দিষ্ট ক্ষণে যেহেতু দেবী নিজের নৈবেদ্য পেল না, ফলেই ক্রুদ্ধ হলেন দেবী, আর সাধককেই মৃত্যুবরণ করতে হলো। আর দেবীর এক সহচর মিনতির দেহটা অধিকার এইগুলো আপনি জানলেন কি করে? তোমরা শুনছো স্কেটলসের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও ঠ্যাঙাড়ে ডাকাতের মাঠ। আজকের গল্পটা এত দূর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর স্কেটলসে যারা নতুন রয়েছো, মানে প্রথমবার আমার গল্প শুনছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে হরি চাটুর্যে মিনতির সঙ্গে আসলে কি করতে চেয়েছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। ওই যে বীজ মন্ত্র জপ করছিল, সেইখান থেকেই আমি সবকিছু জেনেছিলাম। আর এও জেনেছিলাম যে মিনতিকে যদি রক্ষা করতে হয় তাহলে তাকে হরিগঞ্জে সোমবার দিন নিয়ে যেতেই হবে, নচেত সে আর জীবনেও ঠিক হবে না। এই কারণেই আমাকে রবিবার দিন অমাবস্যার রাতে বসতে হয়েছিল মন্দির চাতালে, কেননা শুভ শক্তি কাছে থাকলে তোমার অশুভ শক্তির প্রভাব বহুলাংশে কমে যায়। আমি জপ করছি, ওই সময়েই দূর থেকে কে যেন আমার দিকে তেড়ে আসছিল। মাথার ওপর খোলা আকাশে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল, আর মন্দিরের ভিতরে ঝুলে থাকা ঘণ্টাগুলো তারস্বরে বেজে উঠছিল। আমি আবার শুনলাম ওই মেয়েটা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। কোত্থেকে এক পাল শিয়াল এসে আমাকে ঘিরে ফেলল। তাদের চোখের মনি লাল। ওই মেয়েটাও আমার দিকে তাকিয়ে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর আমার মেয়ের গলা করে ডাকতে লাগলো, হুবহু চারির মতোই গলা। ওই ডাকে এতই মাদকতা ছিল যে আমার পক্ষে একটা বীজ মন্ত্রতে কিছুতেই ধ্যান কেন্দ্র করে রাখা সম্ভব হচ্ছিল না। আমি থাকতে না পেরে এইবার চোখ খুলে ফেললাম আর চিৎকার করে বলে উঠলাম, না না, ও যে আমার একমাত্র মেয়ে, ওকে তুমি মেরো না। দেখলাম
যে আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা ষোড়শী বালিকা তার লম্বা হাতের পাঞ্জা দিয়ে ধরে রেখেছে আমার মেয়ে চারির টুঁটি। মেয়ে শূন্যে ভেসে ছটফট করছে, কিন্তু সে যে আমার মেয়ে হতে পারে না এইটা আমার তখন ধারণা হয়নি। সে আমার দিকে তাকিয়ে রইল, তার পা যন্ত্রণায় ছটফট করছিল। আমি শুনতে পাচ্ছিলাম আমার মেয়ের গলায় ডাকের প্রতিধ্বনি, আর ওইটা সহ্য করতে না পেরেই উঠে পড়লাম আসন ত্যাগ করে। রইল পড়ে আসনেই আমার পদ্মবীজের মালা। আমি গণ্ডি ত্যাগ করে বেরোতে গিয়েই ঘণ্টার ধ্বনির সাথে একটা দরজা খোলার শব্দ পেলাম দড়াম করে। পিছনে ঘাড় ঘুরিয়েই দেখি যে আমার পিছনে যে দরজাটা আছে গর্ভগৃহের, সেইটা খুলে গিয়েছে, আর সেইখান থেকে বিচ্ছুরিত হচ্ছে তীব্র নীলচে বর্ণ। ওইটা যে মা তারার ঘর থেকেই আসছে, আর ওই সেই গর্ভগৃহ থেকে একটা দরাজ কণ্ঠের স্বর আমার কানে ভেসে এলো, এই শঙ্খটা বাজিয়ে দে আর মায়ের নাম কর, জয় তারা। আমি নিজেকে বন্ধন মুক্ত মনে করতেই ছুটে গেলাম সেই দিকে, আর সেইখানকার শঙ্খটা তুলে নিলাম প্রণাম করে। আর সাথে সাথেই অদ্ভুতভাবে আমার গলায় কেউ যেন টাটকা জবার মালা পরিয়ে দিল। আমি এইবার ওইখানে চলে গেলাম আর আসন গ্রহণ করে শঙ্খে ফু দিলাম। শঙ্খের পবিত্র শব্দতেই ওই মেয়েটার মধ্যে থেকে একটা কালো রঙের ছায়া বেরিয়ে গেল, আর সেইটা ধীরে ধীরে আশেপাশের অশুভ শক্তিকে টেনে নিয়ে বাতাসে মিলিয়ে গেল। আর চারি বলে যাকে ভেবেছিলাম সেই মেয়েটা কই, সেও মিলিয়ে গিয়েছিল। আমি প্রণাম করলাম মাকে। এইবার মিনতিকে খোঁজার পালা। মিনতিকে খোঁজার উদ্দেশ্যে আমি চলে এলাম সেইখানে যেইখানে হরিচাটুর্যে সাধনা করত। জায়গাটা বেশ জঙ্গুলে হয়েছিল, যার কারণে আমার দেখতে অসুবিধাই হচ্ছিল। কিন্তু আমি ওই জায়গায় প্রবেশ করতে একটা গোঙানির শব্দ পেলাম, আর ওইখানে গিয়েই দেখলাম যে একটা মেয়ে, যার পরনে শাড়ি পরা, শ্যামলা গায়ের রং, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আমি তাকে উদ্ধার করলাম, হাতের বন্ধন খুলে দিলাম। তখনও তার ঘোর কাটেনি। কে যে তাকে এইভাবে নিরালা বনে ফেলে রেখে এসেছিল কে জানে। আমার সাথে ওই মেয়ে যখন নগেন খুঁড়োর বাড়ি ফিরল, তখন সে রীতিমতো অসুস্থ। তার গায়ের উত্তাপে তাকে স্পর্শ করা যাচ্ছে না। রতন তো নিজের মাসির মেয়েকে দেখে কেঁদেই ফেলল আর বলল, ঠাকুরমশাই, আমার এই বোনকে দয়া করে বাঁচিয়ে নিন। তুমি কালকেই গরুর গাড়ির ব্যবস্থা করে রাখো। ওকে নিয়ে হরিগঞ্জের ওই মন্দিরে গিয়ে মহাদেবের সামনে রেখে তারপর শিবলিঙ্গে রুদ্রাভিষেক করতে হবে, কেননা মাত্র সকাল 7টা অবধি আছে ওই ঘণ্টা। হরিগঞ্জ গাঁয়ে পৌঁছে ওইখানকার মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের কাছে নিয়ে গেলাম মিনতিকে। সে চলার মতো অবস্থায় ছিল না, কিন্তু তবু তাকে আমি, নগেন খুঁড়ো আর রতন তিনজনে মিলে কোনো রকমে নিয়ে তারপর মহাদেবের মাথায় বেলপাতা ও নীলকণ্ঠ আকন্দ ফুলের মালা পরিয়ে রুদ্রাভিষেক করেছিলাম। 2.5 লিটার দুধ দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। দিনের আলো ফোটার সাথে সাথেই ধুলো উড়িয়ে একটা তীব্র বাতাসের ধাক্কা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করল, আর হাওয়ার ধাক্কাটা চলে যেতেই চোখ মেলে চাইল মিনতি। তারপর সে ঘণ্টাখানেক আমাদের সাথে ওইখানেই বিশ্রামের পর সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছিল। এইটা যদি রতনের বাবা না বলে যেতেন তাহলে হয়তো অনেক কাঠখড় পোড়াতে হতো,
কিন্তু শেষমেশ ওই মেয়েকে আর রতন সহ দেউলটি গ্রামকেই বাঁচিয়ে তুলতে সক্ষম হয়েছিলাম আমি। তারানাথ গল্প বলার পর আবার একবার উদাসভাবে দক্ষিণা কালীর ফটো ফ্রেমের দিকে চাইলেন। বাইরে থেকে আগত বাতাসের দমকে ফটো মধ্যে ঝুলিয়ে রাখা জবার মালাটা একবার নড়ে উঠল, আর কেঁপে উঠল হ্যারিকেনের শিখাটা। আমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ঘন্টা 2-3 ইতিমধ্যে কেটে গিয়েছে সেই কথা সত্যি আমাদের জানা ছিল না। ঠাকুরমশাইকে থাকতে না পেরে শেষমেশ জিজ্ঞাসা করেই ফেললাম, মিনতি কি জ্ঞান ফেরার পর কিছু বলেছিল তার সাথে হওয়া ওই অভিজ্ঞতার সম্বন্ধে? বলবে আর কি, সে তো নিজের শিকার হয়েছিল, আর আমিও আগেই জেনেছিলাম সম্পূর্ণটা। কিন্তু আমরা যখন আবার দিনের বেলা অর্থাৎ দেউলটি গ্রামে ফিরি হরিগঞ্জ থেকে, সূর্য মাথার উপর প্রখর রৌদ্র বর্ষণ করছিল। ওই সময় রতনের বাড়ি ফিরে মুক্ত বাতাসের আস্বাদ গ্রহণ করলাম, আর এও দেখলাম যে তার বাড়ির ওপর যে দুর্যোগের কালো মেঘ সর্বদা ঘনিয়ে থাকত সেইটা কেটে গিয়েছে, আর ওই মন্দিরটা ধামাচাপা পড়ে গিয়েছে নিজে থেকে। ওই শিলাটাও খুঁজে পাইনি আর কোনোদিনও। তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে যে কম কাঠখড় পোহাতে হয়েছিল তা নয়, সেইটা আমার সারা জীবন মনে থেকে যাবে। বেশ সংঘাতের মধ্যে দিয়ে আমি ওই শক্তিকে পরাস্ত করেছিলাম। শেষ হলো স্কেটলসের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ঠ্যাঙাড়ে ডাকাতের মাঠ। আজকের গল্পটা তোমরা শেষ পর্যন্ত এতদূর কে কোথা থেকে শুনলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। গল্পটা এতদূর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর স্কেটলসে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্প রচনায় ছিল অনিক চক্রবর্তী, গল্প পাঠে এবং বিভূতির ভূমিকায় ছিল অভিক, তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, অন্যান্য ভূমিকায় ছিল শুভ, সৃষ্টি, কুমারজিৎ, সৌরভ রায় এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ।